শুভ সকাল বন্ধুরা। আজ 9 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ফের বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন তুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সন্দেহ করি ওরা আদৌ মায়ের গর্ভ থেকে জন্মেছে কিনা। আমার মনে হয় মেশিন থেকেই জন্ম হয়েছে ওদের। রাজ্য সরকারের উদ্যোগে 14,000-এরও বেশি মহিলাকে 10,000 টাকা করে বীজ তহবিল বিতরণের অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং গ্রামীণ পরিবারে আর্থিক সচ্ছলতা আনা। বক্তব্যে কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবার বিজেপি সরকার যখন মহিলাদের জন্য কোনো প্রকল্প আনে তখনই কংগ্রেস সমালোচনা করতে উঠে পড়ে লাগে। নিজের মা যদি সরকারি সাহায্য পান, কেউ কি সেটা নিয়ে প্রশ্ন তুলে আমরা তো সবাই মায়ের গর্ভ থেকেই জন্মেছি, তাই আমি সন্দেহ করি কংগ্রেস নেতারা কি কোনো যন্ত্র থেকে জন্মেছে। এই মন্তব্য ঘিরে কংগ্রেস মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যদিও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অনড় রয়েছেন। একই সভায় হিমন্ত বিশ্ব শর্মা তিনসুকিয়ার আদিবাসী আন্দোলন নিয়ে মুখ খুলেন। চা বাগান ও আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সেদিন জমায়েত হয়েছিলেন বহু বঞ্চনার প্রতিবাদে। তাদের দাবি ছিল, দীর্ঘ প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো পর্যন্ত জমির অধিকার, উন্নয়ন প্রকল্প এবং তফসিলি জনজাতির স্বীকৃতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনটি সঠিক এবং তাদের দাবি যথার্থ। বিজেপি দলীয় নেতারাও এই দাবির সঙ্গে একমত এবং আন্দোলনে যোগ দেবে। আমরা এই আন্দোলনকে সমর্থন করি। প্রতিবাদকারীরা জানান, তাদের দাবিগুলি শুধু আইনগত নয়, বরং অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে জড়িত। জমির অধিকার, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক স্বীকৃতি এই সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রাপ্য। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রাজ্য সরকার আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করতে প্রস্তুত। অপরদিকে পেপারলেস সরকার চালানোর লক্ষ্যে উপনীত হচ্ছে রাজ্য সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় জেলার লাহুয়ালে বুধবার একটি স্বয়ংক্রিয় যানবাহন উপযোগিতা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা। আসাম রাজ্যিক পরিবহন নিগম এবং A+I-Tube ইন্ডিয়ার যৌথ উদ্যোগে প্রায় 12 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই পরীক্ষা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ঘণ্টায় 10টি গাড়ির উপযোগিতা পরীক্ষা করা যাবে এই কেন্দ্রে। এই কেন্দ্রে ডিব্রুগড়ের পাশাপাশি তিনসুকিয়া এবং ধেমাজি জেলার জন্য পরিষেবা প্রদান করা হবে। অপরদিকে বিহারের ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিশেষ ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে শুনানিতে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, গণতন্ত্রের স্বচ্ছতা ও তথ্য অপরিহার্য, তাই ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। আদালতের প্রশ্ন, চূড়ান্ত তালিকায় যুক্ত হওয়া ভোটাররা কি আগের খসড়া তালিকায় বাদ পড়েছিলেন, নাকি তারা সবাই নতুন ভোটার? একই সঙ্গে এই 3.6 লক্ষ নাম মুছে ফেলা হয়েছে, তাদেরকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে এবং বিস্তারিত তালিকা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছে বেঞ্চ। বিচারপতি কান্ত বলেন, তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আপিল করার অধিকার রয়েছে। এই মামলাটি দায়ের করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। আদালত তাদের নির্দেশ দিয়েছে, অবৈধভাবে নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য হলফনামা আকারে বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে। সেই সঙ্গে কমিশনকেও অভিযোগগুলির নির্দিষ্ট জবাব দিতে বলা হয়েছে। অপরদিকে জুবিনের মৃত্যু কি রহস্য হয়েই থাকবে, প্রশ্ন জনমনে। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের মৃত্যু রহস্য হয়েই থাকবে কি? রাজ্যের জনসাধারণের মধ্যে উঠতে শুরু করেছে এমন প্রশ্ন। আসামের হার্টথ্রবের মৃত্যুর 20 দিন পেরিয়ে গেলেও এসআইটি এখনো স্পষ্ট করে উদ্ঘাটন করতে পারেনি জুবিন গর্গের মৃত্যু রহস্য। স্পষ্ট হয়নি জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সিআইডি কি পারবে জুবিন গর্গের মৃত্যু রহস্য ভেদ করতে? কারণ ঘটনার মূল অভিযুক্তরা সিআইডির হেফাজতে থাকার পরও আসামের মানুষ জানতে পারেননি জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ। এই ধরনের হাই প্রোফাইল ঘটনায় তদন্তকারীরা মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে না পারার বহু উদাহরণ রয়েছে দেশে। তাই জনমনে সন্দেহ জাগছে, এই ঘটনাও কি এক সময় দামাচাপা পড়ে যাবে?
এখনও প্রকাশ্যে আসেনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য আজও উদ্ঘাটন হয়নি। শিনা বোরা হত্যাকাণ্ড, অভিনেত্রী জিয়া খান হত্যাকাণ্ড, সুশান্ত সিং রাজপুত হত্যাকাণ্ড, সাংবাদিক পরাগ দাস হত্যা, এসআই জুনমনি রাভার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর রহস্য জনসমক্ষে আনতে পারেননি তদন্তকারীরা। তাই জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় সিআইডি কি করে জুবিন গর্গের মৃত্যু নিয়ে জনগণের প্রশ্নের জবাব দেবে। অপরদিকে শিলচরে প্লাস্টিক দূষণের চরম সংকট, বিপর্যস্ত নালা খাল, শহরের পরিবেশ। আর কতদিন প্লাস্টিকের বোঝা বইবে শহর শিলচর? প্রশ্ন সচেতন মহলের। প্লাস্টিক আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সাধারণ খাবার থেকে শাকসবজি সবই এখন প্লাস্টিকের মোড়কে ঘরে আসে, কিন্তু ব্যবহারের পর সেগুলো যত্রতত্র ফেলে দেওয়ার অভ্যাস শহরবাসীর জীবনযাত্রা ও পরিবেশের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক দূষণের ফলে শিলচর শহরের পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। নালা খাল থেকে শুরু করে শহরের ড্রেনগুলো এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত। প্রতিদিন প্লাস্টিক বর্জ্যের স্তূপে ভরে উঠেছে শহরের প্রতিটি নালা ও খাল, যার ফলে এক পশলা বৃষ্টি হলেই শহরের অলিগলিতে হাঁটু জল জমে যায়। নোংরা জল ড্রেন ও খাল উপচে রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের ঘরে ঢুকে পড়ছে। নিউ শিলচর এলাকার 7টি ওয়ার্ডের জল নিষ্কাশনের একমাত্র পথ লঙ্গাই খাল এখন আবর্জনায় ভরাট। খালের প্রতিটি কালভার্টের নিচে জমাট বেঁধে আছে পলিথিন ও গৃহস্থালী বর্জ্য। এর ফলে খালের জল চলাচল ব্যাহত হচ্ছে। নাগাটিলা, শরৎপল্লী, সুনাই রোড, রাঙ্গিরখাড়ি দ্বিতীয় লিঙ্ক রোড এবং ন্যাশনাল হাইওয়ে এলাকার জল নিষ্কাশনও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শিলচরের প্রধান খাল রাঙ্গিরখালেরও একই পরিস্থিতি। 17.3 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল শহরের অধিকাংশ ড্রেনের জল গাগরা নদীতে নিয়ে যায়, কিন্তু প্লাস্টিক বর্জ্যে ভরে ওঠায় এর জল টানার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। 2022 সালের বন্যার সময় কলেজ রোড পয়েন্টে খালের দুধারে প্লাস্টিক ও ময়লার স্তূপের কারণে জল চলাচল বন্ধ হয়ে পড়েছিল। বহু শ্রমিকের চেষ্টাতেও তা পরিষ্কার না হওয়ায় শেষে এক্সকেভেটর ব্যবহার করতে হয়েছিল। এদিকে মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার পাহাড়। শহরের সমস্ত বর্জ্য ফেলা হয় মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে, যা এখন প্রায় 50 বিঘা জমি জুড়ে এক বিশাল আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। চারিদিকে দুর্গন্ধ ও প্লাস্টিকের স্তূপ। এলাকার মানুষ দুর্গন্ধের জন্য দুঃসহ অবস্থায় বসবাস করছেন। এখানে স্থাপিত বায়োমাইনিং মেশিন দীর্ঘদিন ধরে অচলাবস্থায়, ফলে বর্জ্য প্রক্রিয়াকরণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। যদিও মাস 3 আগে প্রশাসনের তরফে বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা সচল করার ক্ষেত্রে আসার কথা শোনানো হয়েছিল, কিন্তু এখনও সে ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিউ মার্কেটের নাগা ড্রেনের অবস্থাও বিপজ্জনক। ড্রেনটি প্লাস্টিক ও আবর্জনায় ভরাট। স্থানীয়দের অভিযোগ, প্রায় 15 ফুট গভীর এই নালার উপর এখন পায়ে হাঁটার জায়গা তৈরি হয়েছে আবর্জনার স্তূপে। সামান্য বৃষ্টি হলেই এই নালার জল উপচে রাস্তাঘাট ও ঘরে ঢুকে পড়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানতে চাইলে সম্প্রতি কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নান বলেন, আমরা উপলব্ধি করতে পারি না প্লাস্টিক আমাদের ও আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। বিশেষ করে সিঙ্গল ইউজ প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি সতর্ক করেন, প্লাস্টিকের পাত্রে গরম খাবার খেলেও শরীরে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অপরদিকে অখিল গগৈর বিরুদ্ধে মানহানি মামলা মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকির। শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মা। গুয়াহাটির সিজেএম আদালতে এই মামলা CR কেস নম্বর 502 দায়ের করা হয়েছে। এই মামলায় আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে রিনিকি বুইয়া শর্মা ও তার সংস্থা গোল্ডেন থ্রেডস অফ আসামের বিরুদ্ধে মিথ্যা ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। গত 30 সেপ্টেম্বর জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অখিল গগৈ রিনিকির সংস্থাকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়েছে। রিনিকির আইনজীবী কিশোর দত্ত বলেন, বিক্ষোভ চলাকালীন অখিল গগৈ সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক বক্তব্য রেখেছেন। গোল্ডেন থ্রেডস অফ আসামের সঙ্গে সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের কোনো যোগ নেই।
আমার মক্কেল সেখানে অংশ নেননি এবং কোনোভাবে ওই অনুষ্ঠান আয়োজনে যুক্ত ছিলেন না। তিনি আরও জানান, জুবিন গর্গের মৃত্যুদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রিনিকি বুইয়া শর্মা ব্যক্তিগতভাবে জুবিনের বাসভবনে গিয়ে তার স্ত্রী গরিমা গর্গের প্রতি সমবেদনা জানান। মানহানির মামলায় আরও নাম জড়িয়েছে প্রতিবিম্ব লাইভের ডিরেক্টর তৌফিক উদ্দিন আহমেদের, একই সঙ্গে এজেপি নেতা লুরিনজ্যোতি গগৈ এবং আরও কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেনিকির আইনজীবীরা। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 30 অক্টোবর। এদিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে রিনিকি বুইয়া শর্মা একটি বিবৃতি দিয়ে এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি লেখেন, এই কঠিন সময়ে আমি এমন একজনের নাম এই রাজনৈতিক কাদা ছুড়াছুড়িতে টানতে চাই না, যিনি আমার উদ্যোগপতির যাত্রার সঙ্গে ছিলেন। নিউজ লাইভের শুরু থেকে সঙ্গীত ও সমর্থনের মাধ্যমে তিনি পাশে ছিলেন। তার স্মৃতিকে রাজনৈতিক বিতর্কে জড়ানো দুঃখজনক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।